প্রথমেই আমি স্বামীজি ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং এখানে উপস্থিত শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজের চরণে আমার ভূমিলুণ্ঠিত প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সম্মানীয় মহোদয়গণকে আমার প্রণাম জানাই এবং এখানে উপস্থিত ভক্ত ভাবানুরাগীদেরকে আমার যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র সম্পর্কিত কিছু কথা বলছি। হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন যে বাঙালি আত্মবিস্মৃত জাতি। বাস্তবিক পক্ষে বাঙালি নয়, ভারতবাসী আত্মবিস্মৃত জাতি। তারা ঊনবিংশ শতকের দিকে আমরা দেখতে পাই যে তারা নিজেদের ভাবধারাকে ভুলে গিয়ে পাশ্চাত্যের শিক্ষা দর্শন সংস্কৃতিকে নিজেদেরকে অন্ধ অনুকরণ প্রয়াসে তারা প্রয়াসী। তাই তখনই জাগরণ ঘটে, আবির্ভাব ঘটে স্বামী বিবেকানন্দের, যিনি মোট 4খানি পুস্তক রচনা করেছিলেন। তার মধ্যে অন্যতম বর্তমান ভারত এবং বর্তমান ভারতের শেষ অনুচ্ছেদটি স্বদেশ মন্ত্র নামে পরিচিত। মন্ত্র শব্দের অর্থ প্রসঙ্গে বলা যেতে পারে মানে না ত্রায়তে মন্ত্র, অর্থাৎ স্বদেশ মন্ত্রের প্রতিটি অর্থই মন্ত্র। অর্থাৎ প্রথমেই স্বামীজির ভাষণ শুনে বিদেশি মিস ম্যাকালড বলেছিলেন যে স্বামীজির প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি সত্য এবং তৃতীয় বাক্যটিও সত্য, অর্থাৎ প্রতিটি বাক্যটি সত্য। এবং স্বামীজি প্রথমেই বলেছেন হে ভারত। তিনি বোঝাতে চেয়েছেন যে ভারত একটি ভূখণ্ড বা দেশ জাতি নয়, একটি প্রাণময় সত্তা। এবং তারপরে তিনি জানিয়েছেন ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। তার উল্লিখিত প্রথম নারী চরিত্র হচ্ছে সীতা, যিনি ছিলেন যার ছিল তেজ, দৃঢ়তা, অপরিসীম ধৈর্য ক্ষমতা এবং যিনি পিতৃসত্য রক্ষার্থে স্বামীর সঙ্গে বনবাসের সঙ্গী। এবং স্বামীজির দ্বিতীয় উল্লিখিত নারী চরিত্র সাবিত্রী, যিনি হচ্ছেন ঐশ্ববতীর তনয়া এবং তিনি ছিলেন যে বিদুষী, ধীমতী এবং শস্ত্রশাস্ত্রে পারঙ্গম, কিন্তু তার স্বামী রাজ্যহারা এবং তিনি ছিলেন স্বল্পায়ু। এই সব কিছু জানা সত্ত্বেও সাবিত্রী তার নিজের অর্থ, যশ, ক্ষমতাকে দূরে ঠেলে দিয়ে স্বামীর সঙ্গে সঙ্গী। এবং তার তৃতীয় উল্লিখিত নারী চরিত্র দময়ন্তী, যিনি ছিলেন রাজকন্যা, বিদ্যায় বুদ্ধিতে পারঙ্গম এবং তার জীবনকাল ব্যাপী অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল তাকে এবং তিনি প্রতিটি ধাপে উত্তীর্ণ হয়েছেন সসম্মানে। তারপরে স্বামীজি জানিয়েছেন যে দেবাদেবী মহাদেবের কথা, যিনি সমুদ্র মন্থনকালে যখন পারিজাতাদি যা কিছু সুন্দর সবকিছুই যখন ভাগ বাটোয়ারা করতে দেবতারা ব্যস্ত, তখন কিন্তু বাদ পড়েছিলেন দেবাদিদেব মহাদেব। কিন্তু যখন মহাবিশ্বে তাণ্ডব হয়েছিল তখনই সবাই তাঁরই শরণাপন্ন এবং শিবগেহিনী দুর্গাও তাকে কঠোর তপস্যার দ্বারা তাকে লাভ করেছিল প্রতিরূপে পাওয়ার জন্য। এবং স্বামীজি বিজয়ী জয় পতাকা ভারতের সামনে রেখে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছিলেন ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত তোমার ভাই। এটি কোনো মানবতাবাদী স্লোগান নয়, এটি হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন এটা কি শুধু উচ্চারণে বা শ্রবণেই কি এর সীমাবদ্ধ থাকবে, এটা কি থাকবে শুধুমাত্র কথার কথা হয়ে? তাই তো স্বামীজি বলেছেন হে বীর, সাহস অবলম্বন করো। তিনি বোঝাতে চেয়েছেন যে নবভারতের যে যুবকবৃন্দ তারা কোনো চেতনাহীন নয়, তারা হচ্ছে অমৃতের সন্তান। তারপরে স্বামীজি উল্লেখ করেছেন যে তিনি বলেছেন যে মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। এবং তিনি বোঝাতে চেয়েছেন যে ঊনবিংশ শতকের যখন দেশাত্মবোধে যখন ভারতবর্ষ যখন জর্জরিত, তখনই তিনি বলেছেন যে তুমিও কটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে
ঈশ্বর, কিন্তু বর্তমান ভারতের স্বার্থে ঘেরা দ্বন্দ্বে মানুষ কিভাবে সেই প্রেমের অমৃত সুধা খুঁজে পাবে? তাই তো স্বামীজি এইসব প্রশ্ন বাঙালিদের মনে জাগবে, তাই তিনি আগেই ঠাউর করেছিলেন। তাই তো তিনি বলেছেন যে, আমরা দেখতে পাই স্বদেশ মন্ত্রের শেষ দিকে তিনি বলেছেন যে, হে জগদম্বে, আমার মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো। এবং 19 শতকের দিকে আমরা এখন বর্তমান ভারতে বিজ্ঞানের জয়যাত্রার চাকা দ্রুতই এগিয়ে চলেছে, কিন্তু বর্তমান ভারতে শুধুমাত্র অভাব শুধু প্রকৃত মানুষের। তাই তো এখন দিশেহারা মানুষ একটাই কথা মায়ের কাছে, মা আমার মনুষ্যত্ব দাও। নমস্কার। ধন্যবাদ। শতাব্দীর আগে